বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। বিএনপির এই নির্বাচনী ইশতেহার বা ম্যানিফেস্টোর মধ্যে কি আছে কি নেই, টপ টু বটম ধরে পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস করার কোনো প্রয়োজন নেই। কারণ নির্বাচনী ইশতেহার সেটা যে দলের হোক, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এক্স ওয়াই জেড, এনি পার্টি, সকল দলই তাদের নির্বাচনী ইশতেহারে সুন্দর সুন্দর প্রস্তাব লিখে রাখে বেশিরভাগ জায়গা জুড়ে। দেশের জন্য, দেশের জনগণের জন্য তারা ক্ষমতায় আসলে কি কি করবে, দেশে কি কি বিদ্যমান সমস্যা রয়েছে, তার কোনটা কোনটা তারা সমাধান করবে। তো এই ভালো ভালো বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করে টাইম নষ্ট করার তো কোনো মানে নেই। 2 দিন আগে যে জামাতে ইসলামের নির্বাচনী ইশতেহার প্রকাশ পেল, সেখানেও কিন্তু টপ টু বটম পয়েন্ট টু পয়েন্ট ধরে কোনো অ্যানালাইসিস করেনি। দুটো নির্দিষ্ট পয়েন্ট ধরে দুটো পর্বে আলোচনা করেছিলাম। তেমনি আজকে বিএনপির এই নির্বাচনী ইশতেহার নিয়েও দুটো নির্দিষ্ট পয়েন্টে আলোচনা করতে চাই, কারণ এই দুটো নির্দিষ্ট পয়েন্টের মধ্যে কিছু প্রবলেমেটিক বিষয় মনে হচ্ছে। বিএনপি যদি আগামীর নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যায়, তাহলে মনে হচ্ছে বড় ধরনের একটা ক্যাচাল তৈরি হতে পারে, একটা কেওয়াস তৈরি হতে পারে। সেই ক্যাচালটা কি নিয়ে? সেটা হলো ওই যে জুলাই সনদ, যেটা বাস্তবায়নের লক্ষ্যে একটা গণভোট হতে যাচ্ছে এই নির্বাচনের সাথে। বিএনপির ইশতেহারের মধ্যে দুটো পয়েন্ট দেখা গেছে যেটা ওই জুলাই সনদের সাথে কন্ট্রাডিক্টরি বা মুখোমুখি অবস্থানে রয়েছে। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তো শুরুতে চলুন একটু তথ্যচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। এই যে এর পূর্বে একটা আলোচনায় আপনাদের সাথে বলেছিলাম, আপনাদেরকে তথ্যচিত্র সহকারে দেখিয়েছিলাম যে গণভোট যদি হ্যাঁ পাশ করে, তাহলে যারা এমপি নির্বাচিত হবে বা যেই দল সরকার গঠন করার জন্য বিজয়ী হবে, তারা কিন্তু নির্বাচনের পরপরই সরকার গঠন করতে পারছে না। হ্যাঁ ভোট পাশ হওয়া মানেই তাদেরকে প্রথমত 6 মাসের জন্য একটা ওথ নিতে হবে, শপথ নিতে হবে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে। জুলাই সনদের আদলে তারা 6 মাস বসে সংবিধান সংস্কার করবে। সেটা শেষ হওয়ার পরবর্তী 1 মাসে তারা একটা উচ্চ কক্ষ, আমাদের জাতীয় সংসদের একটা আপার হাউস গঠন করবে। এই 7 মাস পরেই ফাইনালি নতুন করে আবার ওথ বা শপথ নিয়ে তারা সরকার গঠন করবে। তো এই প্রাথমিক 7 মাস নিয়ে এমনিতেই কিন্তু একটা ক্যাচাল রয়ে গেছে, একটা অনিশ্চয়তা রয়ে গেছে যে এই 7 মাস কি তাহলে ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় থেকে যাবে, ইত্যাদি ইত্যাদি। সেই আলোচনায় আর না যাই। তো ওই 7 মাসের মধ্যেই আরো বড় ধরনের একটা কেওয়াস তৈরি হতে পারে, ক্যাচাল তৈরি হতে পারে, যদি বিএনপি জয়ী হয়ে ক্ষমতায় যায় বা তারা সরকার গঠনের উপযুক্ত হয়। তো বিএনপির সেই ইশতেহারের পয়েন্টগুলো কি, চলুন আমরা ডিরেক্ট হিট দ্য পয়েন্ট আকারে আলোচনা করি। হিট দ্য পয়েন্ট নাম্বার 1, যদি আমরা বিএনপির এই নির্বাচনী ইশতেহারের 1 নম্বর পয়েন্টের দিকে তাকাই, এখানে তারা বলছে যে তারা জয়ী হলে যে জুলাই সনদ তারা স্বাক্ষর করেছে সেটি বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিবে। ভালো। 2 নম্বরে তারা বলেছে যে তাদের নিজস্ব বিএনপির পক্ষ থেকে যে 31 দফার সংস্কার প্রস্তাব রয়েছে, সেটাও তারা সংস্কারের ক্ষেত্রে বাস্তবায়ন করবে। অর্থাৎ জুলাই সনদ এবং বিএনপির নিজস্ব 31 দফার সংস্কার, এই দুটো সম্মিলিতভাবে তারা সংস্কারের কাজ করবে। তাহলে এবার কেওয়াজের গন্ধটা আপনারা পাচ্ছেন কিনা? ধরে নিলাম হ্যাঁ ভোট পাশ হলো, বিএনপিও নির্বাচনে জয়ী হলো। তাহলে পরবর্তী 6 মাস ওই জুলাইয়ের আদলে যখন সংবিধান সংস্কারের কাজ করতে যাবে, তো সেই আলোচনার টেবিলে তো শুধু বিএনপির এমপিরাই থাকবে না, অন্যান্য দলের অনেক এমপিরাও তো নির্বাচিত হবে, তারাও তো থাকবে। তো যখন বিএনপি ওই জুলাই সনদের আদলে সংবিধান সংস্কার করতে গিয়ে তারা বলবে যে বিভিন্ন দাবিতে তারা আগে থেকেই নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল, ভিন্ন মত দিয়ে রেখেছিল। এখানে একটা বিষয় পরিষ্কার করে নেই, জুলাই সনদে বিএনপি যেই যেই জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, ওইটাকেই আমরা ধরতে পারি বিএনপির নিজস্ব 31 দফার সংস্কার। তাহলে বিএনপি ওই আলোচনার টেবিলে বা সংবিধান সংস্কার পরিষদের টেবিলে যেই যেই জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, সেই সেই জায়গায় তারা তাদের নিজস্ব 31 দফার আলোকে সংস্কার করতে চাইবে। আর অন্যান্য দলের এমপিরা ওই টেবিলে যারা থাকবে, তারা তো এটা মানতে চাইবে না। তাহলে সেই 6 মাসের মধ্যে
যে সংবিধান সংস্কারের টাইম দিয়ে দিয়েছে, মনে হয় 6 মাসের মধ্যে সেটা সম্পন্ন হওয়ার কোনো সম্ভাবনা আছে? গেল এটা। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই যে প্রথম 6 মাস সংবিধান সংশোধন পরিষদ হিসাবে কাজ করবে, তার পরের মাস মানে 7ম মাসের জন্য কাজ হলো জাতীয় সংসদের একটা উচ্চ কক্ষ গঠন করা। সেই উচ্চ কক্ষ নিয়ে 3টা বিষয় সামনে এসে দাঁড়িয়েছে। একটা হলো উচ্চ কক্ষের সদস্য সংখ্যা কত হবে, এটা 100 সদস্য সংখ্যা হবে, জুলাই সনদেও বলা আছে, বিএনপির ইশতেহারেও বলা আছে, তার মানে এটা নিয়ে কোনো ঝামেলা নেই। দ্বিতীয় নম্বরটা হলো যে এই সদস্য সংখ্যা নির্বাচিত হবে, সিলেক্টেড হবে কিভাবে, সেই পদ্ধতি। আর তৃতীয় নম্বরে হলো এই উচ্চকক্ষের সদস্যদের পাওয়ার কি হবে, তাদের কার্যাবলী কি হবে। এই দুটো বিষয় নিয়ে জুলাই সনদ এবং বিএনপির ইশতেহার মোটামুটি একদম মুখোমুখি অবস্থানে, বিপরীত অবস্থানে তারা দাঁড়িয়ে আছে। চলুন এটা একটু তথ্য সহ দেখি। প্রথমে আমরা এই যে গণভোটের যে ব্যালটটা, যেখানে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেটা দেখি। ব্যালটে 4টা প্রশ্ন থাকবে আমরা জানি। দ্বিতীয় নম্বর প্রশ্ন খ নম্বরে যেটা আছে, এখানে বলা হয়েছে 100 সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে, ওকে ডান, বিএনপির ইশতেহারেও এটা আছে। পরে বলা হয়েছে যে সংবিধান সংশোধন করিতে হইলে এই উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ মানে সদস্যের অনুমোদন লাগবে। উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি অনুমতি না দেয় তাহলে সংবিধান সংশোধন করা যাবে না। এই ক্ষেত্রে বিএনপির ইশতেহার কি বলছে চলুন একটু দেখি। বিএনপির ইশতেহারের 12 নম্বরে তারা বলেছে সংবিধান সংশোধনী, অর্থ বিল, আস্থা ভোট, জাতীয় নিরাপত্তা এই সকল ক্ষেত্র ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে উচ্চ কক্ষকে পাওয়ার দেয়া হবে। তার মানে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে উচ্চ কক্ষকে কোনো পাওয়ার দেওয়া হবে না, এটা নিম্ন কক্ষ তারা পূর্বেও যেভাবে করত সেভাবেই ভবিষ্যতে করবে। পরিস্থিতিটা বুঝতে পেরেছেন? এবার আসি এই উচ্চ কক্ষের সদস্য নির্বাচিত হবে কোন পদ্ধতিতে। সেক্ষেত্রে জুলাই সনদে বলা হয়েছে পিআর পদ্ধতিতে। পিআর পদ্ধতি বিএনপিও বলতেছে, বাট সেই পিআর পদ্ধতির বেসমেন্ট নিয়ে একটা ঝামেলা আছে, যে কিসের উপরে বেস করে আমরা পিআরটা কাউন্ট করব। জুলাই সনদে বলা হয়েছে সমগ্র বাংলাদেশের যে ভোট রয়েছে সেটা সকল মোট ভোট হতে পারে বা মোট কাস্টিং ভোট হতে পারে, যে কোনো একটা নেক। তো এই মোট ভোটের কোন দল কত পার্সেন্ট ভোট পেয়েছে তার উপরে পিআর হিসাব করা হবে। এমন হতে পারে যে কোনো দল থেকে এমপি নির্বাচিত হয়নি, কিন্তু সেই দলের সমগ্র বাংলাদেশের ভোটের হিসাবে তারা 1% ভোট পেয়েছে। তো নিম্ন কক্ষে তাদের কোনো এমপি নাই, কিন্তু তারা উচ্চ কক্ষে একজন সদস্য পাঠাবে। বা কোনো দল মানে কোনো এমপি নির্বাচিত হয়নি তাদের, কিন্তু তারা 5% ভোট পেয়েছে সমগ্র বাংলাদেশের ভোটের হিসাবে, তাহলে তারা উচ্চ কক্ষে ওই দল 5 জন সদস্য দিবে। এই পদ্ধতিটা ছিল জুলাই সনদে। বাট বিএনপি তাদের ইশতেহারে কি বলছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। বিএনপি এই ক্ষেত্রে বলছে রাজনৈতিক দলসমূহ নিম্ন কক্ষের অর্জিত আসনের ভিত্তিতে পিআর পদ্ধতি হবে। বিষয়টা একটু ক্লিয়ার বোঝার চেষ্টা করুন। বিএনপি বলতেছে যে এই যে নিম্ন কক্ষের একটা নির্বাচন হবে, এই নির্বাচনে যেই দল থেকে যতগুলো এমপি নির্বাচিত হবে সেই এমপিদেরকে বেসমেন্ট ধরে পিআর পদ্ধতিটা কাউন্ট করতে হবে। মানে কোন দল থেকে যদি 3 জন এমপি নির্বাচিত হয় তাহলেই তারা উচ্চকক্ষে একজন নতুন করে সদস্য দিতে পারবে। কোন দল থেকে যদি ধরেন যে 60 এমপি নির্বাচিত হয় তাহলে তারা তার 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 20 জন উচ্চকক্ষের সদস্য দিবে। হিসাবটা ক্লিয়ার? এবার দর্শক শ্রোতা কনক্লুশনে এসে একদম সংক্ষেপে বিষয়টার সামারি টানার চেষ্টা করি। আলোচনার স্বার্থে ধরে নেই যে গণভোটে হ্যাঁ পাস করেছে এবং বিএনপিও জয়ী হয়েছে। তো প্রথম 6 মাস কাজ হবে সংবিধান সংস্কার করা। তো সেই জায়গায় বড় কেওয়াসটা তৈরি হচ্ছে। বিএনপি চাইবে তাদের যেই যেই জায়গায় নোট অফ ডিসেন্ট দেয়া আছে সেই জায়গায় তাদের নিজস্ব 31 দফা অনুযায়ী সংস্কার করার জন্য। পরবর্তী 1 মাসে যে উচ্চকক্ষ গঠিত হবে সেখানে জুলাই সনদে বলা আছে যে একদম আসন ভিত্তিক পিআর পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে কোনো দল যদি এমপি নাও থাকে তারপরেও মোট ভোটের অনুপাতে তারা যদি ওই ধরনের পার্সেন্টেজ ভোট পায় তাহলে তারা সেই অনুপাতে উচ্চকক্ষে সদস্য দিতে পারবে। আর বিএনপি বলতেছে না,
নির্বাচিত হয়ে আসা এমপিদেরকে বেসমেন্ট ধরে তারপরে পিআর পদ্ধতি কাউন্ট করতে হবে। তার মানে এই যে বড় ধরনের একটা কেওয়াজের সম্ভাবনা সামনে এখন এই বিএনপির ইশতেহারের মধ্য দিয়ে প্রকাশ পেল, তাতে আপনাদের কি মনে হয় যে এই যে 7 মাসের সময় দেয়া হয়েছে, 7 মাসে এগুলো করে তারপরে ফাইনালি শপথ নিয়ে সরকার গঠিত হবে, এই 7 মাসে এই কেওয়াজ থামবে? আর যদি কেওয়াজ না থামে, সমস্যা একের পর এক বাড়তেই থাকে, তাহলে পরিস্থিতি কোন দিকে গিয়ে গড়াবে? ওই আগের একটা পর্বে বলেছিলাম যে 1996 সালের পুনরাবৃত্তি ঘটবে কিনা, কারণ 1996 সালেও ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হয়েছিল, 2026 সালেও ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন হবে কি হবে না জানি না, কারণ গতকালকে থেকে যে ধরনের আবার অস্থিতিশীল হয়ে উঠছে দেশ, নির্বাচনটা আবারও একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। ধরে নিলাম আলোচনার স্বার্থে নির্বাচনটা হচ্ছে, তো 1996 সালের মতো ফেব্রুয়ারিতে নির্বাচনটা হচ্ছে, আর যে কেওয়াজ সামনের দিকে দেখা যাচ্ছে, যদি বিএনপি নির্বাচিত হয় সেক্ষেত্রে জামাত নির্বাচিত হলে কি করবে না করবে সেই আলোচনা এখানে না টানি। তাহলে 1996 সালে ফেব্রুয়ারির পরে জুন মাসে আর একটা নির্বাচন হয়েছিল, 26 সালের জুন জুলাইতে গিয়ে আবারও এই ধরনের আর একটা নির্বাচনের দিকে হাঁটতে হবে না তো বাংলাদেশকে? দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।